হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। তো আজকে আমি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আর্টিকেলস, এই আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত গুরুত্বপূর্ণ আর্টিকেলস রয়েছে যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই আর্টিকেল থেকে 2-3টে প্রশ্ন অবশ্যই আসে, তাই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট কোশ্চেন আছে, রাইট টু মুভ freely throughout the territory of India is a fundamental right under which article of the Constitution of India। বলা হচ্ছে যে ভারতের সীমানা জুড়ে অবাধে চলাফেরা করার অধিকার ভারতের সংবিধানের কোন আর্টিকেলের একটা মৌলিক অধিকার। এটার সঠিক অ্যান্সার হবে আর্টিকেল 19। তো এখানে আর কয়েকটা আর্টিকেল যেটা আছে তার সম্পর্কে একটু জেনে নাও। তো আর্টিকেল 24 বলা হচ্ছে যে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। আর্টিকেল 24-এ বলা হচ্ছে কারখানা ইত্যাদিতে শিশুদের নিয়োগ নিষিদ্ধ। আর্টিকেল 21-এ বলা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। আর আর্টিকেল 14-এ বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। তো এখানে তোমরা আর্টিকেল 24, আর্টিকেল 21 এবং আর্টিকেল 14 সম্পর্কে জানলে। তো এখানে একটা প্রশ্নে তোমাদের 4টে কভার হয়ে গেল। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড ফর অল সিটিজেন্স। নিচের কোন ধারাটি সকল নাগরিকদের জন্য সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে। তো এটা সঠিক উত্তর হবে আর্টিকেল 39A। আর্টিকেল 43A-তে কী আছে, পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। আর আর্টিকেল 48A-তে কী আছে, এখানে বলা হয়েছে প্রোটেকশান অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড উইল্ড লাইফ, অর্থাৎ পরিবেশের সুরক্ষা ও উন্নতি এবং বন ও বন্যপ্রাণীর সুরক্ষা। নেক্সট দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস দ্য ইলেকশন কমিশন দ্য পাওয়ার টু সুপারভাইজ ইলেকশনস টু দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার্স। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে সংসদ ও রাজ্য আইনসভার নির্বাচন তত্ত্বাবধান করার ক্ষমতা দেয়। তো এখানে সঠিক অ্যান্সার হবে আর্টিকেল 324, অর্থাৎ 324 নম্বর ধারায় এটা আছে। 341 ধারাতে কী আছে, শিডিউল কাস্টদের সম্পর্কে। আর 342 ধারায় আছে শিডিউল ট্রাইবসদের সম্পর্কে। এবং 343 নম্বর ধারায় কেন্দ্রের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা হয়েছে। নেক্সট দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টকস অ্যাবাউট দ্য প্রভিশনস ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কে বলা হয়েছে। তো এটা বলা হয়েছে আর্টিকেল 61-এ। আর্টিকেল 52-তে রয়েছে প্রেসিডেন্ট সম্পর্কে। আর্টিকেল 54-এ রয়েছে প্রেসিডেন্টের ইলেকশন সম্পর্কে। আর আর্টিকেল 56-এ রয়েছে রাষ্ট্রপতির পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। নেক্সট দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্যাট ইচ ইন্ডিয়ান স্টেট উইল হ্যাভ এ গভর্নর। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের প্রতিটি রাজ্যে একজন করে গভর্নর থাকবে। তো এটা সঠিক উত্তর হবে আর্টিকেল 153। তো আর্টিকেল 155-তে রয়েছে গভর্নর নিয়োগ সম্পর্কে। আর্টিকেল 156-তে রয়েছে গভর্নর পদের মেয়াদ সম্পর্কে। আর আর্টিকেল 159-এ রয়েছে রাজ্যপালের শপথ গ্রহণ সম্পর্কে। নেক্সট দেখো, ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ ইমার্জেন্সি ডিউ টু ওয়ার, এক্সটার্নাল এগ্রিশন অর আর্মড রিবেলিয়ন। ভারতের সংবিধানের কোন আর্টিকেলে যুদ্ধ, বহিরাগত অগ্রসর বা সশস্ত্র বিদ্রোহের কারণে জরুরি অবস্থার কথা বলে। তো এটা সঠিক অ্যান্সার হবে আর্টিকেল 352। আর্টিকেল 352-তে কী আছে, ন্যাশনাল ইমার্জেন্সি বা জরুরি অবস্থা সম্পর্কে বর্ণনা করা আছে।
আর 356-তে রয়েছে রাষ্ট্রপতির শাসন সম্পর্কে। 360-এ রয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। আর আর্টিকেল 358-এ রয়েছে সাসপেনশন অফ প্রভিশনস অফ আর্টিকেল 19 ডিউরিং ইমার্জেন্সিস, অর্থাৎ জরুরি ব্যবস্থার সময় আর্টিকেল 19কে স্থগিত করতে হবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ ফিনান্স কমিশন। ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে অর্থ কমিশন নিয়োগের বিধান রয়েছে? তো সঠিক উত্তর হবে আর্টিকেল 280। আর্টিকেল 301-এ রয়েছে ব্যবসা বাণিজ্য ও মিলনের স্বাধীনতা। আর্টিকেল 267-এ রয়েছে কন্টিনজেন্সি ফান্ড সম্পর্কে। আর্টিকেল 287-এ রয়েছে এক্সেমশন। আর্টিকেল 287-এ রয়েছে এক্সেমশন ফ্রম ট্যাক্সেস অন ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুতের উপর কর থেকে অব্যাহতি। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ডিসক্রিমিনেশন এগেনস্ট এনি ইন্ডিয়ান সিটিজেন্স অন ভেরিয়াস গ্রাউন্ডস। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিভিন্ন কারণে ভারতীয় নাগরিকদের প্রতি বৈষম্যের কথা বলা হয়েছে? তো এটা বলা হয়েছে আর্টিকেল 15-এ। আর্টিকেল 7টা দেখো, খুব ইম্পর্ট্যান্ট, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। পরীক্ষায় প্রায় এই প্রশ্নটা আসতে দেখা যায়। আর্টিকেল 14 হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল সম্পর্কে। আর্টিকেল 18-এ বলা হয়েছে অ্যাবলিশন অফ টাইটেলস। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ইজ রিলেটেড টু রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নিম্নলিখিত যে ধারাগুলি রয়েছে তার মধ্যে কোন ধারাটি ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকার সম্পর্কিত? তো এটা সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 25। আর্টিকেল 26-এ রয়েছে ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। আর্টিকেল 27-এ রয়েছে কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। আর আর্টিকেল 28-এ রয়েছে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশ বা ধর্মীয় উপাসনায় উপস্থিত হওয়ার স্বাধীনতা। নেক্সট দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান মেম্বার্স অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি বি নমিনেটেড টু দ্য লোকসভা বাই দ্য প্রেসিডেন্ট। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত হতে পারেন? অপশান ডি, আর্টিকেল 331 হচ্ছে সঠিক উত্তর। আর্টিকেল 330-এ কী বলা হয়েছে? হাউস অফ দ্য পিপুলে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণ করা হবে। আর্টিকেল 332-এ বলা হয়েছে রাজ্যগুলির বিধানসভায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণ। আর আর্টিকেল 333-এ বলা হয়েছে রাজ্যগুলির বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সম্পর্কে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। তো ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি অভিন্ন দেওয়ানি বিধির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আর্টিকেল 44-এর সঙ্গে সম্পর্কিত। আর্টিকেল 51, এটা বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার সম্পর্কে। আর্টিকেল 45-এ আছে শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা। আর্টিকেল 46-এ আছে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য দুর্বল বিভাগের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য গিভেন আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু গ্র্যান্ট পারডনস টু এনি পারসন। ভারতীয় সংবিধানের প্রদত্ত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটি রাষ্ট্রপতিকে যে কোনো ব্যক্তিকে ক্ষমা করার ক্ষমতা দেয়? তো এটা হচ্ছে আর্টিকেল 72-এর অন্তর্গত। নেক্সট দেখো, হুইচ অফ দ্য গিভেন আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য হাইকোর্ট টু ইস্যু রিটস। তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়? এটা সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 226। নেক্সট দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিড ডক্টর বি.আর. আম্বেদকর টার্ম অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানকে হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? এটা হচ্ছে আর্টিকেল 32-এর অন্তর্গত।
নেক্সট দেখো, ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর দ্য ফরমেশন অফ এ নিউ স্টেট। তো এটা ঠিক হবে, আর্টিকেল 3তে এটা বর্ণনা করা হয়েছে। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া শ্যাল দি কাউন্সিল অফ মিনিস্টার্স বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়ী থাকবে? এটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 75-এ। নেক্সট দেখো, সংসদ কোন অনুচ্ছেদের অধীনে সংবিধান সংশোধন করতে পারে? তো অ্যামেন্ডমেন্ট, এটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 368-এ। নেক্সট দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেনশনস দ্যাট দ্য লোকসভা মাস্ট হ্যাভ এ স্পিকার অ্যান্ড এ ডেপুটি স্পিকার। তো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে লোকসভার একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকতে হবে? এটা বলা হয়েছে আর্টিকেল 93-তে। নেক্সট দেখো, হুইচ আর্টিকেল ইন ইন্ডিয়া কনস্টিটিউশন স্টেটস অ্যাবাউট ফান্ডামেন্টাল ডিউটিজ। তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 51-এতে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওয়ান অফ দ্য আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্যাট মেনশনস দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো কম্পট্রোলার এবং অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কোন আর্টিকেলে রয়েছে? এটা রয়েছে আর্টিকেল 148-এ। আর আর্টিকেল 149-এ কী আছে? ডিউটি এবং পাওয়ার অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তো কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের কর্তব্য এবং ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 149-এ। আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক কর্তব্যগুলো আলোচনা করা হয়েছে আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে, যার মধ্যে দেখো 14 থেকে 18-তে বলা হয়েছে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সাম্যের অধিকার সম্পর্কে। 19 থেকে 22-এ আলোচনা করা হয়েছে রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার সম্পর্কে। 23 এবং 24 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 25 থেকে 28-এ বলা হয়েছে রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে। 29-30 বলা হয়েছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। আর 32 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ, অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আর আর্টিকেল 31 তো বিলুপ্ত হয়েছে, যেখানে সম্পত্তির অধিকার সম্পর্কে বলা হয়েছিল। দেখো, রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর পর্যন্ত আর্টিকেলে বলা হয়েছে স্বাধীনতার অধিকার সম্পর্কে। তো তোমরা এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জেনে রেখো। আর্টিকেল 19-এ বলা হয়েছে প্রোটেকশান অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ অ্যাটসেট্রা, অর্থাৎ এখানে 6 ধরনের স্বাধীনতাকে সংরক্ষণ করা হয়েছে। বাক মতামত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার ইত্যাদি। আর্টিকেল 20 এখানে বলা হচ্ছে প্রোটেকশান ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, অর্থাৎ কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। আর্টিকেল 21 এখানে বলা হয়েছে প্রোটেকশান অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংরক্ষণ। আর আর্টিকেল 21A এখানে বলা হয়েছে রাইট টু এডুকেশান, অর্থাৎ শিক্ষার অধিকার সংক্রান্ত। আর্টিকেল 22 এখানে বলা হয়েছে প্রোটেকশান এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশান ইন সার্টেন কেসেস, অর্থাৎ গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করা। নেক্সট দেখো ডিপিএসসি সম্পর্কে, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা হচ্ছে বাংলাতে বলা হয় রাষ্ট্রের নীতির নির্দেশমূলক নীতি। এটা বলা হয়েছে আর্টিকেল 36 থেকে 51-র মধ্যে। তো কিছু ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো সেগুলো আমি এখানে আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমে আছে দেখো 39A। তো আর্টিকেল 39A-তে যেটা বলা হয়েছে লিগ্যাল হেল্প, অর্থাৎ রাষ্ট্র সবাইকে সমানভাবে আইনি সহায়তা করবে। নেক্সট দেখো আর্টিকেল 40, খুবই ইম্পর্টেন্ট এই আর্টিকেলটা, এখানে গ্রাম পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে আছে আর্টিকেল 44, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, যেটা নিয়ে খুব আলোচনার বিষয়। এটা নিয়ে খুব মতবিরোধ হচ্ছে যে ইউসিসি লাগু করা যাবে কি যাবে না, কিন্তু তাও উত্তরাখণ্ড সরকার রিসেন্ট ইউসিসি লাগু করার কথা ভাবছে। নেক্সট দেখো 46,
তো 46-এ আছে রিজার্ভেশন ইন এডুকেশন অ্যান্ড জবস, অর্থাৎ শিক্ষা এবং জবের ক্ষেত্রে সংরক্ষণ করার জন্য। 48A তে রয়েছে এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ বিষয়ে, যেখানে রয়েছে যে রাষ্ট্র বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন করবে। নেক্সট আছে আর্টিকেল 50, এখানে রয়েছে সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, অর্থাৎ রাষ্ট্র দেশের শাসন ব্যবস্থা থেকে বিচার ব্যবস্থাকে পৃথক করবে। নেক্সট দেখো আর্টিকেল 51A, তো 51A-তে বলা হয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজের সম্পর্কে, আর আর্টিকেল 52-তে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি সম্পর্কে। তো নেক্সট দেখো এখানে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি এবং গভর্নর, রাজ্যপাল দুটোকে আমরা একসঙ্গে পড়ব, যাতে আমাদের আর্টিকেল মনে রাখতে কোনো সমস্যা না হয়। তো রাষ্ট্রপতি এটা সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর্টিকেল 52-তে, এবং রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 54-এ। সেরকম গভর্নরের সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 153-তে, এবং অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর্টিকেল 156-এ। এবং দেখো ওথ অর্থাৎ রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ, এটা করায় CJI বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অথবা সিনিয়র মোস্ট জাজ, সেরকম গভর্নরের শপথ গ্রহণ করান CJ অফ ইন্ডিয়া অথবা সিনিয়র মোস্ট জাজ। এবং প্রেসিডেন্টস যে অধ্যাদেশ জারি করে বা অর্ডিন্যান্স জারি করে, সেটা আর্টিকেল 123-এ বর্ণনা করা হয়েছে। আর গভর্নর যে অধ্যাদেশ জারি করে সেটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 213-তে। নেক্সট দেখো প্রেসিডেন্টের যেমন ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা রয়েছে, সেরকম রাজ্যপালেরও রয়েছে। তো প্রেসিডেন্ট যে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা রয়েছে সেটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 72-তে, আর রাজ্যপালের বর্ণনা করা হয়েছে আর্টিকেল 161-এ। নেক্সট দেখো কেন্দ্র এবং রাজ্য সম্পর্কে, তো সে কেন্দ্রে রয়েছে প্রধানমন্ত্রী, যেটা বলা হয়েছে আর্টিকেল 74-এ, এবং রাজ্যে রয়েছে CM, যেটা বলা হয়েছে আর্টিকেল 163-তে। তো তোমরা মনে রাখবে এরকমভাবে। তো কেন্দ্রের PM অর্থাৎ প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট বর্ণনা করা হয়েছে আর্টিকেল 75-এ, আর রাজ্যের CM-এর আর্টিকেল 164-তে বর্ণনা করা হয়েছে, এবং PM-এর যে ডিউটিস বা কর্তব্য সেটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 78-এ, আর CM-এর ডিউটিস সেটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 167-এ। নেক্সট দেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 76-এ, আর রাজ্যে রয়েছে অ্যাডভোকেট জেনারেল, এটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 165-এ। নেক্সট দেখো সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট সম্পর্কে। সুপ্রিম কোর্টের বর্ণনা করা হয়েছে আর্টিকেল 124-এ, আর হাইকোর্ট বর্ণনা করা হয়েছে আর্টিকেল 214-তে। সুপ্রিম কোর্টের যেরকম লেখ জারি করার ক্ষমতা রয়েছে, হাইকোর্টেরও রয়েছে। তো সুপ্রিম কোর্টের লেখ জারি করার যেটা ক্ষমতা সেটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 32-এ, আর হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা সেটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 226-এ। এরপরে দেখো উপরাষ্ট্রপতি সম্পর্কে, যেটা বর্ণনা করা হয়েছে আর্টিকেল 63-তে। আর্টিকেল 64-এ রয়েছে উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। আর আর্টিকেল 66-এ আছে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্টের নির্বাচন সম্পর্কে। আর্টিকেল 69-এ রয়েছে ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণ করা বা নিশ্চিতকরণ করা সম্পর্কে। নেক্সট দেখো কয়েকটা ইম্পর্টেন্ট আর্টিকেল। আর্টিকেল 108, আর্টিকেল 108-এ রয়েছে জয়েন্ট সিটিংটা কি না, রাজ্যসভা বা লোকসভা কোনো বিল যদি না পাশ করে থাকে তখন তাদের মধ্যে জয়েন্ট সিটিংয়ে ভোটের মাধ্যমে সেই বিল পাশ করা হয়। আর্টিকেল 110 অর্থাৎ আর্টিকেল 110 বলা হয়েছে মানি বিল সম্পর্কে বা অর্থ বিল। আর্টিকেল 279A-তে বলা হয়েছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা GST সম্পর্কে। তারপরে দেখো আর্টিকেল 370, যেটাতে জম্মু এবং কাশ্মীর সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কিন্তু যদিও 370 ধারাটা এখন ইনঅ্যাক্টিভ রয়েছে। আর আর্টিকেল 351, এখানে হিন্দি ভাষার উন্নয়ন ও প্রসারের জন্য কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নির্দেশ দিতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।